যারা পিআরের পক্ষে তারা স্থিতিশীলতা চায় না বলছে বিএনপি। অসাংবিধানিক চাওয়া না মানার হুঁশিয়ারি। সংখ্যানুপাতিক পদ্ধতি না বুঝলে দেশ চালানো অসম্ভব, পাল্টা বক্তব্য জামায়াতের। ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে, সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র। আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই। পিআরে যদি বুঝতে না পারেন দেশও চালাইতে পারবেন না। আরপিওতে নেই পিআর, বিদ্যমান পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে রোজার আগে ভোটে প্রস্তুত ইসি। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জোরে নিচ্ছি। পিআরটা তো আরপিওতে তো নাই, আইন না বদলাইলে তো পারি না আমি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই। মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্বৈরাচারের উত্থান ঠেকাতে দ্রুত জুলাই সনদ সইয়ের আশা। ছাত্র জনতাকে জঙ্গি ট্র্যাক দিয়ে ইনুর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ। কুষ্টিয়ায় 7 জন হত্যায় জাসদ সভাপতির বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। দেশ বিদেশে হাসিনা পরিবার ও 10 শিল্প গ্রুপের 57,000 কোটি টাকা জব্দ। পাচার হওয়া অর্থ ফেরাতে যৌথভাবে কাজ করছে দুদক, জটিলতা দেখছেন মহাপরিচালক। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে পাশের স্কুল ভবনেও। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। তবে রাত 11টার সময় শুরুতেই জানাবো বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের খবর, আর তাই চলে যাচ্ছি আবারও তাজিনের কাছে। রাব্বি, আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, এশিয়া কাপের আরও খবর জানার চেষ্টা করব। এই মুহূর্তে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমার সহকর্মী সাব্বির মিথুন, আর টিএসসিতে আছেন ফাহিম ইসলাম। ম্যাচের সবশেষ খবর জানতে শুরুতেই যাচ্ছি সাব্বিরের কাছে। সাব্বির, আমি যদি বলি যে এই মাঠে 136 রান টার্গেট আসলে খুব বেশি বড় নয়, তবে নকআউট ম্যাচে যে প্রেশারটা রয়েছে বাংলাদেশ দলের ব্যাটারদের আজকে সেই প্রেশারটা হ্যান্ডেল করতে হবে। আপনি একটা ব্যাটার যখন কম নিয়ে নামেন তখন আসলে এই 136 রানও আসলে পাহাড় সম মনে হতে পারে, এবং সেই চাপ সামলাতে না পেরে প্রথম ওভারেই আসলে উইকেট বিলিয়ে দিয়ে আসেন পারভেজ ইমন। তানজিদ তামিম না থাকায় কিংবা লিটন কুমার দাস না থাকায় তাওহিদ হৃদয়কে আজকে নাম্বার 3, যেটা কিনা আসলে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন, সেই নাম্বার 3 দায়িত্ব নিতে হয়েছে। তাওহিদ হৃদয় সাইফ হাসানকে নিয়ে সেই চাপ সামাল দেওয়ার চেষ্টা করছে। ব্যাটাররা এখন চাচ্ছে আসলে উইকেটটা না খরচ করা, অর্থাৎ এই মাঠে এই টার্গেটটা যে তারা করা সহজ হবে সেটা তারা জানে। এখন যদি টপ অর্ডার আসলে কলাপস না করে তাহলে পাকিস্তানের জন্য কাজটা কঠিন হয়ে যাবে, এবং বাংলাদেশ দল কিন্তু সেই এমন একটা লক্ষ্য নিয়েই নেমেছে। তারা চাচ্ছে যে পাকিস্তানের ধৈর্য নিয়ে খেলে নিজেদের ইনিংসটা বড় করা, একটা পার্টনারশিপ ক্রিয়েট করা। সেক্ষেত্রে সাইফ হাসান কিন্তু একটা ভালো শুরু এনে দিয়েছে। অ্যাজ ইউজুয়াল এই ব্যাটার বেশ ফর্মে রয়েছে, তার কনফিডেন্স যে আউটের সেটা কিন্তু আসলে সেই কনফিডেন্সটা কিন্তু কাজে লাগছে। তবে অন্য প্রান্তে তাওহিদ হৃদয় মাত্র আউট হলো, অন্য প্রান্তে সাইফকে সঙ্গ দিতে পারেনি এই সবশেষ ভারত ম্যাচে, এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি সাইফ বাদে অন্য কেউ চাপ সামাল দিতে পারছে না। তাওহিদ হৃদয় যখন দলের গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান, সে কিন্তু আবারও ব্যর্থ হলেন, এবং তার নামের প্রতি সুবিচার করতে না পারার কারণে বাংলাদেশ দলকেও কিন্তু ভুগতে হচ্ছে। সবশেষ ভারত ম্যাচেও খুব থিতু ছিলেন না, পরে উইকেট দিয়ে চলে যান 1 ডিজিটের নাম্বারে, এবং আজকেও কিন্তু সে সেই একই পথে হেঁটেছে। হারিস রৌফের কাছে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে বাংলাদেশকে আরও বিপদে ঠেলে দিল, এবং বাংলাদেশ দলের আসলে এখান থেকে কামব্যাক করার জন্য যে একটা পার্টনারশিপের প্রয়োজন, সেই পার্টনারশিপে আসলে সাইফ হাসানকে সঙ্গ দিতে হবে। সাইফ হাসান এক প্রান্ত আগলে রাখছেন, তাকে অনেক সাবলীল মনে হচ্ছে, তবে অন্য প্রান্তে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে, কারণ বাংলাদেশ দলকে মনে রাখতে হবে তারা কিন্তু একটা ব্যাটসম্যান কম নিয়ে নেমেছে, এবং সেই কাজটা করে দেখাতে হলে, অর্থাৎ 136 রানের যে চেইজেবল সংগ্রহটা রয়েছে সেই চেইজেবল সংগ্রহটা পাড়ি দিতে হলে একটা পার্টনারশিপের প্রয়োজন, এবং সাইফ হাসানের সাথে এখন আসলে সেই পার্টনারশিপটা কে করে সেটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ দল যদি সেটা করতে না পারে তাহলে কিন্তু ফাইনালে ওঠাটা সম্ভব হবে না। দুবাইতে এই যখন অবস্থা, তখন আমরা চলে যাচ্ছি ঢাকার টিএসসিতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাহিম ইসলাম। ফাহিম ইসলাম জানাবে ঢাকার সমর্থকদের বর্তমান অবস্থা।
সহকর্মী সাব্বির মিথুন সংযুক্ত আরব আমিরাত থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ পাকিস্তানের যে ম্যাচের সবশেষ খবর। এমনকি আমি যদি আসলে টিএসসি থেকে দর্শকদের অবস্থার কথা জানাই, যে দর্শকরা আসলে প্রতিটি 4 প্রতিটি 6-এর সঙ্গে উল্লাস যেমন করছেন, এমনকি বাংলাদেশের প্রতিটি উইকেট যে এখন পর্যন্ত যে 2টি উইকেট পড়েছে সেই উইকেটের সঙ্গে উইকেট পড়ার সঙ্গে সমর্থকদের যে হতাশা, সেই হতাশা কিন্তু নেমে এসেছে যে টিএসসিতে। আসলে যদি বলি বাংলাদেশ শুরুটা সমর্থকরা যেভাবে চেয়েছিল, বাংলাদেশের যে বোলিং, সেই বোলিংটা বাংলাদেশ শুরুটা প্রত্যাশিত করেছিল, কিন্তু ক্যাচ মিস এবং রান আউটের যে রান আউট মিসের কারণে আসলে পাকিস্তানকে 120 রানের মধ্যে আটকিয়ে রাখার কথা বলেছিল দর্শকরা, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পাকিস্তান 135 রানের টার্গেট দিয়েছে, তবে দর্শকরা বলছেন যে আসলে এই 136 রানের যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু আসলে খুব সহজেই তারা করে বাংলাদেশ জয় ছিনিয়ে নেবে। এবং সমর্থকদের যে উল্লাস, সেই উল্লাস আপনারা আসলে এখানে লক্ষ্য করতে পারছেন যে সমর্থকরা প্রতিটি 6 এবং প্রতিটি 4-এর সঙ্গে সমর্থকরা উল্লাস করে যাচ্ছেন, এমনকি 6-এর সঙ্গে প্রতিটি 6-এর সঙ্গে আসলে সমর্থকরা উল্লাস করে যাচ্ছেন। তাদের যে বহিঃপ্রকাশ বাংলাদেশের এই ম্যাচ নিয়ে আসলে সমর্থকরা বলছেন যে আসলে এই ম্যাচ জিতে বাংলাদেশ শেষ পর্যন্ত কিন্তু এশিয়া কাপের ফাইনাল খেলবে এবং ভারতকে হারিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ এশিয়া কাপে নিয়ে আসলে দেশে ফিরবে। সমর্থকদের এই উচ্ছ্বাস, সমর্থকরা কিন্তু আসলে বাংলাদেশের যে উচ্ছ্বাস, সেই বাংলাদেশের সমর্থকদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আসলে টিএসসিতে আসলে বড় পর্দায় খেলা দেখতে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আয়োজনে এই খেলা দেখার যে উপলক্ষ, সেই উপলক্ষের কারণে আসলে সমর্থকরা একসাথে টিএসসিতে প্রায় 1000 খানেক সমর্থক, 1000 খানেকেরও বেশি সমর্থক আসলে খেলা দেখতে আসছেন। সমর্থকরা আসলে বলছেন যে আসলে এখন পর্যন্ত বাংলাদেশ যে অবস্থানে আছে, বাংলাদেশ পাকিস্তান অঘোষিত সেমিফাইনালের খবর জানাচ্ছিলেন আমার 2 সহকর্মী ফাহিম ইসলাম এবং সাব্বির মিথুন। ঢাকা টিএসসি থেকে ফাহিম ইসলাম যুক্ত হয়েছিলেন এবং এর আগে আমরা যুক্ত হয়েছিলাম দুবাই থেকে সহকর্মী সাব্বির মিথুনের সঙ্গে। দর্শক, এশিয়া কাপের আরও খবর জানাবো খেলার সময়। এখন রাত 11টার সময় যাচ্ছে গোলাম রাব্বির কাছে। তাজিন, আপনাকে ধন্যবাদ। আমরা এতক্ষণ তাজিনের সঙ্গে ছিলাম, জানছিলাম অঘোষিত সেমিফাইনাল হিসেবে বাংলাদেশ এবং পাকিস্তানের যে ম্যাচ, সে ম্যাচের বিস্তারিত। তবে এ খবর এবং একই সাথে খেলাধুলা আরও খবর নিয়ে পরে বরাবরের মতো আবারও খেলার সময় যুক্ত হবেন। যাচ্ছি নিয়মিত 11টার সময়। যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না, তারা দেশে স্থিতিশীলতা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, পিয়ার হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, তাই শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট সরকার তৈরি হবে। অসাংবিধানিক চাওয়া না মানার হুঁশিয়ারও দিয়েছেন সালাউদ্দিন। দলের আরেক নেতা ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেছেন, শিগগিরই বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হবে। মনে হয় কখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তাম। সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সংসদের নিম্নকক্ষে বা উচ্চকক্ষে কেউ বা উভয় পক্ষে, কেউ আবার চান প্রচলিত সংসদীয় পদ্ধতিতেই হোক আগামীর জাতীয় নির্বাচন। সারা পৃথিবীতে যেখানে পিয়ার পদ্ধতি, বরাবরের মতোই পিয়ার পদ্ধতিতে নির্বাচন না করতে মত দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশে স্থিতিশীলতা থাকুক তা চায় না। পিয়ার মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, যাতে কিছু সিট বেশি পায়। আমাদের জনগণ জানতে চায় আমরা কাকে ভোট দিলাম। যে ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। আসলে এটা জনগণেরই বক্তব্য। এর আগে সকালে সংসদ ভবন এলাকার লেক রোডে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের র্যালিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের সিদ্ধান্তের সাথে এক হয়ে তারা কাজ করেছেন। পতিত আওয়ামী সরকার প্রধানের গণহত্যার যে নির্দেশনা সামনে আসছে তাতেও ভারতের মদত ছিল বলে দাবি করেন রুহুল কবির রিজভী। অর্গানাইজেশনও আছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামায়াত ইসলামী নেতারা বলেছেন, যারা পিয়ার বোঝে না তারা দেশও চালাতে পারবে না।
নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে তারা বলেছেন, প্রতিবেশী দেশের রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎ। রাজধানীর মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে বৈঠকে বিভিন্ন বিষয় হয় খোলামেলা আলোচনা। পরে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নির্বাচনমুখী দল হিসেবে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। বর্তমান চ্যালেঞ্জ নিয়ে চীনা প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে জামায়াত আমির জানিয়েছেন, প্রতিবেশী দেশের যে কোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। আমির জামাত বলেছেন, আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। প্রতিবেশী দেশের পক্ষ থেকে যে কোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। চীনা প্রতিনিধি দলের প্রধান ঝো পেংজিয়ান জানান, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় চীন। আমরা এখানে এসে সম্মানিত বোধ করছি। চীন এবং বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্ক আরো জোরদারে আমরা কূটনৈতিক ও নীতিগত উদ্যোগ নিয়েছি। আমরা দুদেশের ভালো প্রতিবেশী। এদিন বিকেলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে এক সমাবেশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা পিআর বুঝতে পারে না, জনগণ মনে করে তারা দেশও চালাতে পারবে না। আমরা মনে করি আর সময় নেওয়ার দরকার নেই। পিয়ারে যদি বুঝতে না পারেন, দেশও চালাইতে পারবেন না। সুতরাং যারা পিয়ার বুঝতে পারেন না, জনগণ মনে করে আপনারা দেশও চালাইতে পারবেন না। সমাবেশ শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অপতৎপরতার প্রতিবাদে মিছিল করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আরপিওতে নেই পিআর, তাই বিদ্যমান পদ্ধতিতেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আর সেভাবেই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সিইসি বলেছেন, শাপলা প্রতীক কেন দেয়া হবে না, ইসি তার ব্যাখ্যা দেবে না। জানান, এনসিপি দেশদ্রোহী নয়, তাই তাদের হুঁশিয়ারিকে হুমকি মনে করছে না কমিশন। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী চলতি মাসেই দেওয়ার কথা প্রতীকসহ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন। এরই অংশ হিসেবে বুধবার ১১৫টি প্রতীকের গেজেট প্রকাশ করা হয়। তবে নতুন রাজনৈতিক দল এনসিপির চাহিদা অনুযায়ী শাপলা প্রতীক ইসির গেজেটে না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় নিবন্ধন পেতে যাওয়া দলটি। এ নিয়ে বৃহস্পতিবার কমিশন তাদের অবস্থান স্পষ্ট করেন। নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে সিএসসি জানান, প্রতীক নিয়ে এনসিপির হুঁশিয়ারিকে হুমকি মনে করছে না ইসি। এটা সবকিছু তো কারণ ব্যাখ্যা করতে হয় না, ইট ইজ এ কমিশন ডিসিশন। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম, আমরা শুনেই যাব এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। না আমরা না মুঠেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক। তো বলেন, কোনো অস্বচ্ছতা রেখে দলগুলোকে নিবন্ধন দিতে চায় না ইসি, তাই পুনরায় যাচাইয়ে সময় লাগছে। অস্বচ্ছ প্রক্রিয়ায় কিছু করছি না। যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দিব তারা সঠিকভাবে পাচ্ছে সেই জিনিসটা নিশ্চিত হতে চাই। এই জন্য কিছু অতিরিক্ত ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে, এই জন্য 2-1 দিন হয়তো সময় লাগবে। আমার নিজস্ব বিভিন্ন পদ্ধতি আছে, সেটার উপর আমার গোয়েন্দা সরকারের উপর নির্ভর করে কোনো কাজ করছি না। সংসদীয় পদ্ধতিতেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে সিএসসি বলেন, ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন করতে যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে নিচ্ছি। পিআরটা তো আরপিওতে তো নাই, আইন না বদলালে তো পারি না আমি। সব দল ভোটের আগেই সমঝোতায় আসবে বলেও আশাবাদী সিএসসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এবং পদ্ধতি নিয়ে রাজনীতির মাঠ যখন উত্তাল, ঠিক তখনই প্রধান নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন, ভোট হবে আগের পদ্ধতিতেই। আর ফেব্রুয়ারির শুরুতে এবং রমজানের আগেই ভোট নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত নির্বাচন কমিশন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আইনগত বাধা না থাকলেও নির্বাচন কমিশন একটি পক্ষের চাপে এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে মৌলভীবাজারে দলটির বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেছেন সার্জিস। শাপলার ক্ষেত্রে আমাদের আলাদা অপশন আছে কিনা, আমরা তো আলাদা অপশন দিয়েছি। আমরা সাদা শাপলা দিয়েছি, লাল শাপলা দিয়েছি। যদি একান্তই তাদের অনেক বেশি
কষ্ট হয়ে যায়, কিন্তু এটা সবচেয়ে দুঃখের কথা। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। প্রভাবিত হয়ে ইনজাস্টিস হবে না। আমরা আশা করছি শাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্কা হিসেবে পাবো। রাত 11টার সময়ে আরও থাকছে। টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী 12ই অক্টোবর দেশব্যাপী টিকাদান কর্মসূচি পালন করবে সরকার। বিনামূল্যে ডোজ দেয়া হবে 9 থেকে 15 বছর বয়সী শিশুদের। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। রাজনীতি বিদ্রোহী আগামীর বাংলাদেশ চালাবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে বড় দেশগুলোকে আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এই বৈঠকে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে সফরসঙ্গী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুর রহমান এবং এনসিপির 2 নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারাকে পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। বাংলাদেশে ইউএস এর যে বিজনেসম্যান, যারা বড় বড় কোম্পানি, ইউএস এর যত বড় বড় কোম্পানি আছে, তাদের সাথে প্রফেসর ইউনূসের একটা বড় মিটিং হয়েছে। সেখানে উনি তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট করার আহ্বান জানিয়েছেন এবং এই মিটিংটায় বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসেছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন নিয়ে প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব ও বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চ পর্যায়ের ওয়ার্কিং সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধানের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলেন। প্রতিটি বৈঠকেই দেশের চলমান সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শুধু নয়, বিশ্ব নেতা হিসেবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে গুরুত্ব পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ ও সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবেলা করে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে তা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জুলাই আগস্টে কুষ্টিয়ার 7 জনকে হত্যা মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 29 সেপ্টেম্বর তাকে হাজির করতে বলা হয়েছে। ইনুর বিরুদ্ধে গণভবনে বৈঠক করে ছাত্র জনতাকে হত্যা নির্দেশ ও জঙ্গি ট্যাগ দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলন চলাকালে একাধিকবার শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাসদ নেতা হাসানুল হক ইনু। গণভবনে হওয়া বৈঠকেও আন্দোলন দমনে নানা পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় 8টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। বলা হয়, গণভবনে বৈঠক করে আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির পরামর্শ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ দিয়ে গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিল জাসদ নেতা হাসানুল হক ইনু। স্থানীয় এসপি এবং তার দলীয় ক্যাডার বাহিনীকে বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেন। এদিন ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলের 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন একজন পুলিশ কনস্টেবল। ওই দিন কারা গুলির নির্দেশ দিয়েছিল, কারা গুলি করেছে জবানবন্দিতে তা বর্ণনা করেন প্রসিকিউশনের 17তম এই সাক্ষী। তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিলেন, কিন্তু তিনি গুলি করেননি। চাংখারপুলের এই হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, সজীব ভুইয়ার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। শেখ হাসিনা পরিবার সহ 10 শিল্প গ্রুপের
দেশ বিদেশের ৫৭,০০০ কোটি টাকা জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের গোয়েন্দা শাখা BFIU। এর মধ্যে পাচার হওয়া ১০,৫০ কোটি ফেরাতে কাজ করছে দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠান। তবে আওয়ামী শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরানো সময় সাপেক্ষ, জটিল বলে মনে করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। গণঅভ্যুত্থানের পর বিগত সরকারের সময় ব্যাংক খাত দখল করে অর্থ লুটের অভিযোগে এসআলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক BFIU এর নথি বিশ্লেষণ করে দুদকের তথ্য বলছে 4 ব্যাংক থেকেই এসআলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ১,৭৮,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। এসব লুটপাটের অভিযোগে একাধিক মামলাও হচ্ছে এসআলম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে, যার ধারাবাহিকতায় আসামি এসআলমের চেয়ারম্যান সাইফুল আলমকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলে দ্বারস্থ হচ্ছে দুদক। বাংলাদেশি নাগরিক ছিলেন এবং রেড নোটিশ জারির জন্য আমাদের তদন্তকারী দল বিজ্ঞ আদালতে আবেদন করেছেন। এসআলম গ্রুপের মতো 10টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদক, সিআইডি ও BFIU এর সমন্বয়ে টাস্ক ফোর্সের মাধ্যমে তাদের সম্পদ পাচারের খোঁজ চলছে। সেই টাস্ক ফোর্সের তালিকায় আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারও। BFIU এর নথি বলছে শেখ হাসিনার পরিবার সহ 10টি শিল্প গ্রুপের ৫৭,২৫৬ কোটি টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা সম্পদের মধ্যে ১০,৫০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দুদক বলছে বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দ ও ফিরিয়ে আনা কঠিন হলেও যৌথ প্রচেষ্টা চলছে। আমাদের দেশে ফিরিয়ে আনার স্টোলেন অ্যাসেট রিকভারির এই কার্যক্রমটা সম্পন্ন করতে হয়। এটা একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া, আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। এদিকে ঋণের নামে ৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। কোনাবাড়িতে যে জোটের গোডাউনে আগুন, সেটি কিন্তু প্রায় ৩.৫ ঘন্টা পর আসলে ফায়ার সার্ভিস তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। নিয়ন্ত্রণে বলতে আসলে তারা যেটি বলছেন যে চারপাশ থেকে আগুনটি ঘিরে রাখা হয়েছে এবং এই আগুনটি যেন আসলে চারপাশে ছড়িয়ে যেতে না পারে সেই ব্যবস্থা কিন্তু তারা করছেন। আমরা কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে পাশেই যে একটি সরকারি স্কুল রয়েছে, সেই স্কুলেও কিন্তু আগুনটি ছড়িয়ে পড়েছে। তবে প্রাথমিকভাবে স্কুলের একটি অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যার কারণে কিন্তু স্কুলের কার্যক্রম ব্যাহত হচ্ছে এমনটাই কিন্তু স্কুলের প্রধান শিক্ষক আমাদেরকে জানিয়েছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে প্রায় 10 থেকে 12টি কিন্তু ঝুটের গোডাউন, এমনটা স্থানীয়রা বলছেন যে এখানে ছিল এবং সেটিতে আগুন লাগার পর একে একে কিন্তু সেই প্রথমে একটিতে লাগে, তারপর কিন্তু একে একে 10 থেকে 12টি ঝুটের গোডাউন কিন্তু আগুনে পুড়ে যায়। স্বাভাবিকভাবে এই ধরনের ঝুটের গোডাউনের আগুন কিন্তু আমরা জানি বেশ কয়েকদিন যাবৎ জ্বলতে থাকে, কেননা এই আগুন নেভানোর মতো আসলে পর্যাপ্ত পানি আসলে এই এলাকায় নাই, এমনটাই কিন্তু বলছিলেন কিন্তু স্থানীয়রা। এবং তার পাশাপাশি ফায়ার সার্ভিসে যেমনটি বলছেন যে এই আগুন আসলে সহজে আসলে নির্বাপন করা সম্ভব হয় না। সাধারণত এই আগুন সাধারণত 2 থেকে 3 দিন ব্যাপী জ্বলতে থাকে। তবে এখন পর্যন্ত যেটি করা হয়েছে যে আশপাশের যেন আগুনটি ছড়িয়ে না যায় সেই চেষ্টাই কিন্তু করছে ফায়ার সার্ভিস। সেই চেষ্টার অংশ হিসেবে এখন পর্যন্ত চারপাশে কিন্তু আগুন নেভানো হয়েছে এবং শুধুমাত্র মাঝখানে আসলে এই আগুনটি এখন জ্বলছে। তবে কিছুক্ষণ পরপর কিন্তু বাতাসের তীব্রতা বাড়ছে এবং সেই বাতাসের তীব্রতায় আগুনটি কিন্তু আবারও জ্বলছে কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত এই ছিল গাজীপুরের আমবাগ থেকে আমার কাছে আগুনের সবশেষ তথ্য। ঝুটের গুদামে আগুনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQER এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 69, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 86। রাজশাহী বিভাগে বায়ুমান 74, যা সন্তোষজনক, আর্দ্রতা 64। সিলেট বিভাগে বায়ুর মান 75, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69%। খুলনা বিভাগের বায়ুর মান 88, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। বরিশাল বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 84। রংপুর বিভাগের বায়ুর মান 73, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 67, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 69%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 57 আর সবচেয়ে খারাপ খুলনায় 88।